আমার কত রাতি হয়েছে রে, ও আল্লাহ রে, তুমি আমায় বেঁচাও আল্লাহ রে। রাজধানীর রাতদিন হাসপাতালের এক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু। ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে, তদন্ত। ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু ওনারা নেয় নাই, ওনারা বলেও নাই। ওয়ার্ডে যতগুলো রোগী বাচ্চা ছিল এক এক করে নিচে আর এক করে মৃত্যু ঘোষণা করছে। ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আমরা হয়তো সবচেয়ে ডিটেইল আমরা জানাচ্ছি। একসঙ্গে ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ে প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি উপেক্ষা করেই ট্রেন, বাস, লঞ্চে ঘরমুখ মানুষ। দেশের বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, খুব আনন্দ লাগতেছে আর কি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাও যেতে হবে। সিট পাইছি না, উচ্চ লেগে যেতে ভাড়া একটু কম্পারেটিভলি বেশি, রেগুলার টাইমের থেকে অলমোস্ট 1.5 গুণ ভাড়া নিচ্ছে। রাজধানীর নদ্দায় 2 বাসের সংঘর্ষে 4 জনের প্রাণহানি, আহত 10 থেকে 12 জন। রংপুরে গাছের সাথে ট্রলির ধাক্কায় এক যাত্রীর মৃত্যু। ভোর থেকে এই কোরবানির হাটে বৃষ্টির বাগড়া। কয়েকদিনের তুলনায় গরুর দাম পড়তির দিকে। লোকসানের সংখ্যায় বিক্রেতারা দিতে পারতেছি না, অনেক লস হয়। 5টা আনসারে একটা বেশি হতো, গরু তো 5টা গরু খাইতেছে না, গাড়ি ভাড়া দিয়ে দিতে পারতেছি না। তারা চেষ্টা করতেছে, তাদের হচ্ছে গিয়ে চালান যা আছে ওই অনুযায়ী বিক্রি করার। আমরাও চাচ্ছি যতটুকু কমে নেওয়া যায়। অতিরিক্ত ভাড়া আদায়ে নামী পরিবহনগুলোও দিচ্ছে নানা অজুহাত। নিষিদ্ধ হটলাইনের ব্যবসা নিয়ে প্রশ্ন করায় যমুনা টিভির ওপর চড়াও। আমি দেখতে যাবো না উনি কোন বাসে যাবেন। আপনি আজকে কয়েকদিন ধরে দেখি এই কাউন্টার ভিতরে আপনারা ঢুকেন, কারণ নাকি ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ত্যাগের মহিমা ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন মুসলিমরা। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ইউনিটে একসঙ্গে অন্তত 6 শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ। তবে ভুক্তভোগীদের অভিযোগ, ভোর থেকে নবজাতক ওয়ার্ডে এসি বন্ধ ছিল এবং উৎকট দুর্গন্ধ পাচ্ছিলেন তারা। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকেও দায়ী করেন ভুক্তভোগীরা। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে নবজাতক ওয়ার্ড থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ। রমনার ডিসি বলেন, কি কারণে হাসপাতালে শিশুরা মারা গেল তদন্ত শেষে জানানো হবে। শিশু মৃত্যুর ঘটনায় নবজাতক ওয়ার্ড সিলগালা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল শাখার যুগ্ম সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যের ডিজি। ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু ওনারা নেয় নাই, ওনারা বলেও নাই। ওইখানে নিয়ে যাওয়ার পর ওনারা বলছে আমরা তো ওনার কোনো পালস পাইতেছি না, হার্টবিট পাইতেছি না। ওয়ার্ডে যতগুলো রোগী বাচ্চা ছিল এক এক করে নিচে আর এক করে মৃত্যু ঘোষণা করছে। ছিলই 6 জন ছিল, 6 জন মারা গেছে। কারণ যেটা মানে কি কারণে মারা গেছে কারণটা নির্ধারণ করা সম্ভব নয়। আমাদের সিআইডি এক্সপার্ট টিম আসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানাবে। ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আমরা হয়তো সবচেয়ে ডিটেইল আমরা জানাচ্ছি। যে সেবার দিক থেকে এটি যে কোনো ত্রুটি আছে কিনা এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এই বিষয়টি আমাদের নজরে এনেছি। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন হাসপাতালে, তার কাছ থেকে এ বিষয়ে সবশেষ তথ্য জানবো। রাব্বি, আপনার কাছে নতুন কি কি তথ্য রয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষ এই মৃত্যুর ব্যাপারে কি বলছে জানাবেন আমাদের। আসলে এখানে পরিবারগুলোর আহাজারি ছাড়া আর বিভিন্ন তদন্ত
কমিটির সদস্যরাদের অ্যাক্টিভিটিস ছাড়া আসলে এখন এই মুহূর্তে এখানে তেমন কোনো তদন্তের কোনো অগ্রগতি নেই, নতুন কোনো তথ্য নেই। শুধু বলতে পারি যে স্বাস্থ্য অধিদপ্তর কমিটি করেছে, সেই কমিটিকে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলেছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি বলেছেন যে আসলে তার কাছে মনে হয়েছে হাসপাতালটি পরিদর্শন করে দুর্ঘটনাস্থল সহ পুরো হাসপাতালটি যে এখানে কারিগরি কিছু ত্রুটি থাকতে পারে এবং চিকিৎসকদের গাফলতি না টেকনিক্যাল ফল্ট সেই বিষয়গুলো তদন্তেই উঠে আসবে। তবে এখন যে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যে আর যে সমস্ত শিশু অসুস্থ অবস্থায় আছে বা আইসিইউতে আছে সেই শিশুগুলোকে উন্নত চিকিৎসা ব্যবস্থা করবে সরকার নিজ খরচে। এবং একই সাথে এমন একটি ঘটনা কেন ঘটলো, এর পেছনে কারণটা কি, সেটি অবশ্যই তদন্ত রিপোর্টে উঠে আসবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বারবার করে বলছে যে তাদের কোনো গাফলতি ছিল না। আর পরিবারগুলো 6 শিশুর বাবা মা স্বজনরা কিন্তু যে বিষয়টি বলেছে যে তাদের শিশু ভালো ছিল, সুস্থ ছিল, ডাক্তাররাই বলেছে যে আপনাদের বাচ্চা সুস্থ আছে, কিন্তু গতকাল রাত থেকে ভোর পর্যন্ত বেশ কিছু বিষয়ে একটু পরপরই এসি কাজ করছিল না বা দম বন্ধ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছিল। সো এই বিষয়গুলোর তদন্ত চলছে। এখনই কোনো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে যেই পোস্ট অপারেটিভ রুমটি ওয়ার্ডটি সেই ওয়ার্ডের কোনো ধরনের কোনো সমস্যা নাকি অন্য কোনো বিষয়, সেটি তদন্তে বেরিয়ে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি ইউনিট এখানে কাজ করছে। এখন 72 ঘন্টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। রাব্বি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। আগামীকাল সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদগাহে এ নামাজে অংশ নেবেন। 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারবেন। দুপুরে ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম বলেন, আনন্দময় ঈদ উদযাপনে সব আয়োজন করা হয়েছে, বর্জ্য পরিষ্কারে সব প্রস্তুতি আছে বলেও জানান তিনি। আরও বলেন, ঈদের দিন বৃষ্টি হলে সেই প্রস্তুতিও আছে। জাতীয় ঈদগাহে মাঠে বৃষ্টিতে কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন তিনি। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ জানান, জাতীয় ঈদগাহ ঘিরে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও বলেন, ফাঁকা বাসা বাড়ি ও বাণিজ্যিক এলাকায় মোবাইল পেট্রোলিং সহ 3 ধরনের পেট্রোলিং করা হবে। সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে। ঈদ জামায়াত কেন্দ্রিক নিরাপত্তায় 1500 পুলিশ থাকবে এবং পুরো ঢাকায় 15,000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ইতিমধ্যেই ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঘরটাকে পরিষ্কার রাখি, ঠিক তেমনি বাড়ির আঙ্গিনাটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করব। আমার সামনে রাস্তাটাকেও আমি পরিষ্কার রাখার চেষ্টা করব। ঈদে বাড়ি ফেরার খবর। পরিবার পরিজনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বৃষ্টির মধ্যে বাস, ট্রেন ও লঞ্চে করে যেভাবে পারছেন ফিরছেন বাড়ি। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কিছুটা যাত্রী ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেটি কমে এসেছে। ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে টিকিট কেটেও উঠতে পারছেন না অনেকে। রেলের এই অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। আজ সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন যারা ছাদে চড়ে বসেছিলেন। আপাতত তেমন একটা অত লোক দেখা যাচ্ছে না, তবে ট্রেন ছাড়ার পর হয়তো আরো লোক, সামনে হয়তো আরো লোক আসবে। পরিবার আছে, যাইতে তো হবই, হ্যাঁ কষ্ট তো হবই ইনশাল্লাহ। না পরিবারের জন্য তো যাইতেই হয় ভাই। ভিতরে ভিড় কারণে সাথে উঠছি, সিট পাইছি না, উঠছে না, লেগে যেতে সাথে টিকিট আনি নাই, কাউন্টার থেকে নিছি আজকে। নৌপথেও বাড়ি যাচ্ছেন নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় রয়েছে। যাত্রী বোঝাই করে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। সকালে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময় লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সতর্কতার সাথে লঞ্চ চলাচল শুরু হয়।
সকাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের সকল লঞ্চ। এদিকে নৌপথে ঘরমুখ মানুষের ঈদযাত্রা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। এ সময় শুধু ঢাকা ছাড়ার সময় নয়, বরং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সময়ও যেন যাত্রীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়ে এখন থেকেই প্রশাসন ও লঞ্চ মালিকদের সতর্ক থাকার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। আগে কোনো লঞ্চ নেই, দেশের বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করব, খুব আনন্দ লাগতেছে আর কি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাও যেতে হবে। মনে মনে কিছু ভয় লাগে, আবারও কিছু কিছু আনন্দ জাগে যে সবার সাথে ঈদ করব, আনন্দ করব। ভয় তো কাজ করছেই, কারণ সচরাচর যে সকল ভিডিও দেখছি লঞ্চ নিয়ে যে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, সেক্ষেত্রে একটু ভয় লাগছে। টার্মিনালগুলোয় অন্যান্য দিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা কম। বরাবরের মতো যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ জানিয়েছেন, তবে বাসের সংকট নেই। ঢাকা থেকে বের হওয়া এবং প্রবেশ মুখগুলোয় কিছুটা যানজট দেখা গেছে। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শনের পর তিনি বলেন, কাউন্টারের বাইরে বাড়তি ভাড়া নেয়ার প্রবণতা রাতারাতি দূর করা যাবে না, তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যেসব জায়গায় পাওয়া যাচ্ছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবহন সেক্টরকে কুক্ষিগত করে যারা বাড়তি ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন মন্ত্রী। সরাসরি টিকিট কাটে যেতাম, তো এবার অনলাইনে কাটছে, যেহেতু ব্যস্ততার কারণে আমি টিকিট কাটতে পারি নাই। টিকিট অনেক ক্রাইসিস ছিল অ্যান্ড ভাড়া একটু কম্পারেটিভলি বেশি, রেগুলার টাইমের থেকে অলমোস্ট 1.5 গুণ ভাড়া নিচ্ছে। নর্মালি যেখানে 1200 টাকা থাকে, 1200, সেখানে 1400-1500 এরকম করে চাচ্ছে। তারা নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনো পর্যন্ত টিকিট পাচ্ছে। ঈদে বাড়ি ফেরার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, সকাল থেকে ট্রেন যাত্রায় ভোগান্তির কি দৃশ্য দেখলেন? এখন তো দুপুর হয়েছে, বর্তমানে যাত্রী চাপ কেমন, সার্বিক চিত্র আমাদের জানাবেন। রাব্বি, দুপুরের পরপর যাত্রীদের যে চাপ রয়েছে সেটি অত্যধিক বেড়েছে। বিশেষ করে আমরা দেখছি যে উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তাদের চাপটা বেড়েছে, কারণ এখানকার সকালের যে দুটো ট্রেন রয়েছে সেটি বিলম্ব করেছে, প্রায় 2 ঘন্টারও বেশি সময় দেরিতে ছেড়ে গিয়েছে, যার কারণে যাত্রীদের চাপটা বেড়ে গিয়েছে। আমি যদি একটু দেখাই যে আমার যে আশপাশে যারা রয়েছেন সকলেই যাতায়াত করবেন, অর্থাৎ ট্রেনে চড়বেন। আমরা দেখছি যে অসংখ্য যাত্রী ঢুকছেন এই প্রধান ফটক দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের। যাত্রীদের মূলত সকালে নানা ধরনের অভিযোগ ছিল। কেউ বলছেন যে টিকিট কেটে তারা কামরায় ঢুকতে পারেননি, আবার কেউ বলছেন যে ঢুকলেও তারা বসতে পারেননি। তাছাড়া যাত্রাপথেও নানা ধরনের ভোগান্তি থাকে, কেউ ওয়াশরুমের ভোগান্তি থাকে, পাশাপাশি যেহেতু গরম আবার বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে বলা যায় যে এবারের যাত্রাটা যে একেবারে স্মুথ হয়েছে, নির্বিঘ্নে হয়েছে সেটি বলা যায় না। কারণ আমরা দেখেছি যে অনেকে টিকিট কাটার পরেও দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যখন ট্রেন আসতো না, সেক্ষেত্রে তাদের যে আক্ষেপের জায়গা সেটিও আমাদের প্রকাশ করেছেন। আবার কেউ কেউ আনন্দও বলেছেন, যে কারণ তারা দীর্ঘ সময় অপেক্ষা করে যখন ট্রেনটি পেয়েছেন তারা বাড়ি যেতে পারছেন, এটাও এক ধরনের আনন্দ। তবে এইখানে স্টেশন ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলেছি কয়েকবার, তিনি বলেছেন যে আজকে এখন পর্যন্ত 12টিরও বেশি ট্রেন ছেড়ে গিয়েছে। আমরা এই যে প্ল্যাটফর্মের রাজশাহী কমিউটার আছে সেটিও ছাড়বে 12টার 15তে ছাড়ার কথা, যদিও এখন পর্যন্ত সেই ট্রেনটির সম্ভাব্য যে সময় সেটি দেখানো হয়নি। বলা যায় যে দুপুরের পরপর এই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে, বিকেলে আরও যাত্রীর সংখ্যা বাড়বে বলে আমাদেরকে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে। তবে যেহেতু আগামীকালকে ঈদ, আজকেই রাতের মধ্যেই সবাই বাড়ি যেতে চান, সেই অপেক্ষাটাই আমাদের করতে হবে যে বিকেল পর্যন্ত কত পরিমাণ যাত্রী আরও বাকি রয়েছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রেলপথের খবরাখবর। আমরা একটু নৌপথে ঈদযাত্রার খবর জানতে চাই। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, দুপুরের এই সময় লঞ্চে যাত্রীদের চাপ কেমন দেখছেন? ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? আবহাওয়া কেমন জানাবেন আমাদের। রাব্বি, আবহাওয়া একেবারে চকচকা। আমরা সকালের দিকে যেমন দেখেছিলাম আবহাওয়ার একটি বৈরী অবস্থা, সে জায়গায় সময় যত গড়িয়েছে আবহাওয়া কিংবা আকাশ তত পরিষ্কার হয়েছে। এই মুহূর্তে সদরঘাটের অবস্থা যদি বলি, সকালের মতো সেরকম ভিড় কিংবা যাত্রী চাপ এখন কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, তবে যাত্রীদের উপস্থিতি আছে এবং আমরা দেখছি যাত্রীরা কিন্তু এখনও অপেক্ষমান আছে। যে সকল লঞ্চ ইতিমধ্যে ঢাকা ছেড়েছে সেই সকল লঞ্চ অনেকগুলোই আবার ফিরছে। এখানে
যাত্রীরা অপেক্ষা করছেন তাদের যে নির্ধারিত যে লঞ্চ আছে সেগুলোর জন্য। এর পাশাপাশি আমরা দেখছি এখানে পর্যাপ্ত পরিমাণ লঞ্চ রয়েছে এবং সেগুলো কিন্তু নির্ধারিত সময়েই ঢাকা ছেড়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা বিএইচডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন সকাল থেকে অর্থাৎ সকাল 6টা থেকে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিকেরও বেশি লঞ্চ ঢাকার এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম ভাড়ার বিষয়টি নিয়েও তাদের কাছে জানতে চেয়েছিলাম যে সরকার নির্ধারিত যে ভাড়া তার থেকে বেশি নেওয়া হচ্ছে কিনা। সেখানে আমরা দেখেছি দু একটি জায়গায় কিছুটা অভিযোগ থাকলেও পুরো চিত্রটি কিন্তু অন্যান্য বারের তুলনায় বেশ ভালো বলছেন সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা। এর পাশাপাশি এখানে আজকে কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও এসেছেন এবং তিনি সবকিছু সবার সাথে কথা বলেছেন, যাত্রী থেকে শুরু করে এবং লঞ্চ মালিক এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছেন এবং কোনো ধরনের অভিযোগ আছে কিনা সেটিও জানার বেশ কিছু তিনি অভিযোগ পেয়েছেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি খুব বেশি ভোগান্তি ছাড়াই বলা যায় যে নৌপথের যে যাত্রা এই যাত্রা সেটি চলছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। কিছুটা স্বস্তিতেই তারা বাড়ি ফিরছেন জানাচ্ছিলেন আপনি। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে সকালের দিকে চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। বাড়তি চাপ থাকলেও অনেকটা নির্বিঘ্নেই বাড়ি ফিরছে মানুষ। তবে বৈরী আবহাওয়ার কারণে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বৃষ্টির মধ্যে এ সময় বিড়ম্বনায় পড়েন ঘরমুখ মানুষ। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 17টি লঞ্চ এবং ছোট বড় 16টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদের চাপ সামাল দিতে চালু করা হয়েছে 4টি ঘাট। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। এখনো কোনো যানজটে পাইনি, আলহামদুলিল্লাহ সুস্থ মতোই আসছি। ফেরিঘাট এবং রাস্তার অবস্থান আমি যতটুকু দেখলাম আমার অবস্থান থেকে আমি অনেক ভালো দেখতেছি। এখানে সমস্যা পাচ্ছি, সেই সমস্যাগুলো আমরা আমাদের নজরে আনছি এবং সেগুলো সমাধানের চেষ্টা করছি। দুর্যোগ না হইলে শান্ত এবং কেউ যদি নিয়মের ব্যত্যয় যদি না ঘটায় আলহামদুলিল্লাহ নিরাপদ আছে। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চন্দ্রায় মাহফুজুর রহমান নিপুর কাছে। নিপু, যান চলাচলের কি অবস্থা দেখছেন বর্তমানে? যানজট কি কিছুটা কমলো নাকি শেষ মুহূর্তে যারা ঘরে ফিরছেন সে কারণে আরো বেড়েছে? জানাবেন আমাদের। রাব্বি, হ্যাঁ, এখন কিছুটা যানবাহনের যে জটলা সেটা চন্দ্রাতে কিছুটা কমেছে, তবে যানবাহনের কিন্তু দীর্ঘ সারি এখন পর্যন্ত রয়েছে। যদি একটু দেখাতে চাই, আগে কিন্তু এই সড়কটিতে যানবাহন বেশ ঠাই হয়ে দাঁড়িয়েছিল এবং এই দাঁড়িয়ে থাকার সময়টাই বেশি ছিল। এখন কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ আগে থেকে গাড়ি কিন্তু ঠিক ধীরগতি হিসেবে চলাচল করছে। এখন পর্যন্ত যেই তথ্য আমার কাছে রয়েছে, চন্দ্রা থেকে গাজীপুর অংশ যেটি সেই অংশে কিন্তু এখন যানজট নেই, মোটামুটি একেবারে স্বাভাবিকই বলা চলে এই চন্দ্রা অংশটুকু। এছাড়া চন্দ্রা থেকে যে সাভারের অংশ রয়েছে সেখানে কিছু অল্প একটু যানজট রয়েছে, যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে কিন্তু তৎপরতা বাড়িয়েছে। তারা বলছেন যে তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, এমন বিষয় কিন্তু তারা বারবার বলছেন। তো এখানে যারা যাত্রী কিন্তু এখনো আছে, যাত্রী যে নেই এমনটি নয়। এই চন্দ্রাতে কিন্তু এখনো যাত্রী আসছেন, তারা কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ বাস না পেয়ে ঝুঁকিপূর্ণ যানবাহন যেমন কোলা ট্রাকে করে, মালবাহী ট্রাকের উপরে যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়া শুরু করেছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে আগের চেয়ে কিন্তু চন্দ্রার অবস্থা অনেকটা কিছুটা স্বস্তিদায়ক বলেই মনে হচ্ছে। নিপু, আপনাকে ধন্যবাদ। চন্দ্রায় কিছুটা যানজট কমেছে আপনি জানাচ্ছিলেন। আমরা একটু আমাদের আরেক সহকর্মী শামীম আল মামুনের কাছে যেতে চাই, তিনি আছেন টাঙ্গাইলে। শামীম, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট বর্তমানে কি পরিস্থিতি দেখছেন? হাইওয়ে পুলিশ কি বলছে জানাবেন আমাদের। রাব্বি, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক একটি দুর্ভোগের মহাসড়ক। এটি প্রতি বছরই ঈদ আসলে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু একটি দুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে ঈদের আগের দিন যে যাত্রীরা যারা বাড়িতে ফিরেন ঈদ করার জন্য নারীর টানে, তারা কিন্তু এই যমুনা সেতুর রাস্তা দিয়ে ভোগান্তিতে তারা বাড়িতে ফিরেন।
আপনার মাধ্যমে আমি যমুনা টিভির দর্শকদের একটু জানাতে চাই যে এই যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক রয়েছে, এই যমুনা সেতু মহাসড়ক প্রায় 30 থেকে 35 কিলোমিটার কিন্তু এখন পর্যন্ত জটলার সৃষ্টি হয়ে রয়েছে। মাঝে মধ্যে কিছু গাড়ি ছাড়ছে, আবার মাঝে মধ্যে গাড়ি আটকে যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ধীরে ধীরে গাড়ি চলছে। এভাবেই সারাদিন যাবত কিন্তু জটলার মাধ্যমে, ট্রেলের মাধ্যমে গাড়ি উত্তরবঙ্গমুখী যারা রয়েছে তারা বাড়ি ফিরছেন। এ বিষয়ে আমি টাঙ্গাইলের পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে যেহেতু 65 কিলোমিটার চন্দ্রা থেকে এলাঙ্গা পর্যন্ত 65 কিলোমিটার যে রাস্তা রয়েছে, এই রাস্তাটা 4 লেন। এই 4 লেন থেকে হচ্ছে যে যখন এলাঙ্গা থেকে 13.5 কিলোমিটার যমুনা সেতু পর্যন্ত এটি কিন্তু 2 লেন, যার ফলে হচ্ছে যে এখানে গাড়ি যখন চলে আসে তখন কিন্তু এই 4 লেন থেকে যখন 2 লেনে চলে যায় তখন কিন্তু একটা জটলা বেঁধে যায়। আর হচ্ছে যে বিভিন্ন জায়গায় হচ্ছে গাড়ি বিকল হওয়া, নষ্ট হওয়া, সেগুলো সরাতেও একটু সময় লেগেছে, যার ফলে হচ্ছে যে এই যে জটলাটা সেটা কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি। হয়তো বা আগামী 1-2 ঘন্টার মধ্যে ছাড়বে, এমনকি প্রত্যাশা করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। রাব্বি, আমার কাছে ছিল এই সর্বশেষ টাঙ্গাইলের আপডেট। শামীম, আপনাকে ধন্যবাদ। কিশোরগঞ্জ ও দিনাজপুরে চলছে ঈদুল আজহার জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ বিদেশের মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। র্যাব, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশ। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দান। মহান রবের শুকরিয়া আদায়ে ঈদুল আজহার নামাজ পড়তে জড়ো হবেন দেশ বিদেশের লাখো মুসল্লি। সেই আয়োজনকে সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 199তম জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মুসল্লিদের নিরাপত্তায় 4 স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নজরদারি থাকবে ড্রোনের মাধ্যমেও। দোয়া পড়ি, আল্লাহ কার দোয়া কবুল করে। আমরা মনের অনেক দুঃখ কষ্ট থাকে, আমরা আল্লাহর কাছে করি আল্লাহ আমাদের কবুল করুন। 32টি চেকপোস্ট আমরা করেছি ইতিমধ্যে, 7টি আর্চওয়ে গেট, তারপরে 50টি মেটাল ডিটেক্টর, এর বাইরে 64টি সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে। শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে চলাচল করবে 2টি বিশেষ ট্রেন। দূর দূরান্ত থেকে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে সকাল 5:30টায় এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল 8টা 10 মিনিটে। 199তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি সহ, আনসার সহ এবং আরও সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন। দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ ময়দানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে নিরাপত্তা চৌকি, কাতার চিহ্নিতকরণ সহ সার্বিক প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। এরই মধ্যে মাঠে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাব, আনসার, স্বেচ্ছাসেবী সহ সাদা পোশাকের পুলিশ। কোন গাড়ি কোথায় পার্কিং হবে তার জন্য একটা লেআউট করা এবং এটা কিন্তু আমাদের ওয়াইড যেটা প্রচার করা আমরা ব্যবস্থা করছি। আমাদের ফেসবুক পেজেও দেওয়া হবে প্রচার। তো ঈদ জামাত উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। পৌরসভা, জেলা পরিষদ, পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করি। গৌড়ে শহীদ ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশেমি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের কয়েকটি জেলায় কিছু গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। আজ সকালে চাঁদপুরের প্রায় 40টি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এরপর পশু কোরবানি করেন মুসল্লিরা। জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার 20টি গ্রামেও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে ঘরেই ঈদের নামাজ আদায় করেন অনেকে। এসব গ্রামে 1000-এর বেশি মানুষের বাস। দিনাজপুরের 40টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। শহরের বাসুনিয়াপট্টি এলাকায় উৎসব কমিউনিটি সেন্টারে সকাল 8টায় হয় ঈদের জামাত।
ভোলার অন্তত 5,000 মানুষ ঈদ পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, পাবনা, সাতক্ষীরা ও পটুয়াখালীর কিছু গ্রামের মানুষও আজ ঈদ উদযাপন করছেন। প্রথম পর্যায়ে আমাদের গ্রামের লোক কিছু মৌখিক বাধা দিছে, কিন্তু এখন আর কোনো বাধা বিপত্তি নাই। ইনশাআল্লাহ আমরা 20 বছর থেকে খুব সুন্দর মতো ঈদ পালন করে আসতেছি একই দিনে। এখন আমরা কোরবানি করব কিছুক্ষণ পরে, ইনশাআল্লাহ কোরবানি দিয়ে যাব। সৌদির লগে মিল করে আমরা একটা ঈদ করতেছি, রোজার ঈদ, কোরবানি দুটোটাই খুব একটা আনন্দ পাইতেছি, সবার লইয়া ঈদটা করতেছি। আমাদের দাদা ফিজা তারও দাদা ফিজার আমল থেকেই আমরা এই সৌদি আরবের সাথে একত্রতা মিল করে আমরা এই কোরবানিটা করি। রাজধানীর নদ্দায় 2 বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 4 জন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত হয়েছে 10 থেকে 12 জন। ভোরে প্রগতি সরণির নদ্দা এলাকায় এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বরিশাল রুটের ইসলাম পরিবহনের একটি বাস সড়ক বিভাজক অতিক্রম করে আকাশ পরিবহনকে ধাক্কা দেয়। এ সময় উল্টে যায় ইসলাম পরিবহনের বাসটি। স্থানীয়রা 999-এ কল করে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। রংপুরের বদরগঞ্জে যাত্রী বোঝাই একটি ট্রলি গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। সকালে উপজেলার মাদারগঞ্জের শালবাগান এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় 20 জন শ্রমিক ট্রলিতে চড়ে কাজে যাচ্ছিলেন। শালবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক, সজোরে ধাক্কা লাগে একটি গাছের সাথে। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিহত ফারুক হোসেনের বাড়ি মাদারগঞ্জের বিন্দির ধার এলাকায়। ঈদের আগের দিন বৃষ্টির বাগড়ায় বিপাকে পশু ব্যবসায়ীরা। সকাল সকাল ঝুম বৃষ্টির কারণে পশুর হাটে ক্রেতার সমাগম ছিল কম। বৃষ্টির কারণে হাটে কাদা জমে যাওয়ায় বিপাকে ক্রেতা বিক্রেতা। ভোগান্তিতে বোবা প্রাণীগুলোও। পশু বিক্রেতারা বলছেন, দিনভর বৈরী আবহাওয়া থাকলে বড় লোকসান গুনতে হতে পারে। তাদের আশা, বেলা গড়ানোর সাথে সাথে আবহাওয়া ভালো হবে, ক্রেতারাও হাটে ফিরবেন। এদিকে পশু বিক্রেতারা জানায়, গত কয়েকদিনের তুলনায় গরুর দর কমেছে 10 থেকে 20%। বৃষ্টির কারণে বাজার খারাপ, আমরা বিক্রি করতে পারতেছি না। তারপর দাম যা চাই দামই বলে না। গরু আনছিলাম 25টার ভিতরে বেশি, বাইরে ধরে কোনো রকম চালান আসছে, কোনোটাতে আসে না, কোনোটাতে লাভ করছি। এরপরে এখন 6টা মাল আছে। কেউ তো আসলে লসে বিক্রি করতে চায় না, ব্যাপারীরাও তারা চেষ্টা করতেছে তাদের হচ্ছে গিয়ে চালান যা আছে ওই অনুযায়ী বিক্রি করার। আমরাও চাচ্ছি যতটুকু কমে নেওয়া যায় সেটা আর কি। গরুর দাম হলো 3.5 লাখ টাকা, কিন্তু বলে 2,40,000 দিতে পারতেছি না, অনেক লস হয়। দুইটা দামাদামি করছিলাম, কিন্তু দাম তো এখনো মোটামুটি রিজনেবল আছে। রাজধানীর বেড়াইত পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, আপনি বর্তমানে যে হাটে রয়েছেন সেখানে বৃষ্টির কারণে পশুর দাম কিছুটা কমেছে কিনা, ক্রেতা যারা শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে এসেছেন তারা কি বলছেন জানাবেন আমাদের। রাব্বি, বৃষ্টি আসলে থেমে গেছে, আরো ঘন্টা দুয়েক আগেই বৃষ্টি এই দিকটাতে নেই হাটে, ফলে এবং এখন বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ফলে যে বৈরী আবহাওয়া ছিল সেটি এখন কেটে গেছে। তবে গরুর দাম যেটি পড়তির দিকে ছিল গত রাত থেকে সেটি এখনো রয়েছে। আমার পেছনে বা সামনে এই হাটেও অনেক গরু রয়েছে, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গরু, সেটি বিক্রি হয়েছে 1,26,000 টাকায়। এটি আসলে বোঝার জন্য, যেহেতু ছবিতে তো যেহেতু গরুর আকার কতটা বোঝা যায়, যদি অনুমান করে বলি হয়তো তারা বলছেন 3 থেকে 4 মণ ওজন হতে পারে, মাংসের ওজন হতে পারে, সেই হিসেব করে একটি আনুমানিক অর্থাৎ এরকমের দামে বিক্রি হচ্ছে। যেটি এর পাশে আরেকটি কালো গরু যেটি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সেটি 1,40,000-এ বিক্রি হয়েছে, এরকম হচ্ছে আর কি। তবে বাজার মূল্য যেটি দেখা যাচ্ছে এর আগের অর্থাৎ 1-2 দিন আগের তুলনায় অন্তত প্রতিটি গরুতেই 20 থেকে 30,000 বা ছোট গরুর ক্ষেত্রে হয়তো 10,000 টাকা কম বা 15,000 টাকা কমে বিক্রি হচ্ছে। বড় গরুর ক্ষেত্রে ক্রেতা তুলনামূলকভাবে কম, যেমন সামনের যে গরুটি দেখতে পাচ্ছেন সেটি যিনি বিক্রেতা তিনি 2 লাখ পেলে বিক্রি করে দিবেন, কিন্তু সেই পরিমাণ দাম কেউ বলছেন না। এখন পর্যন্ত 1,60-1,70 পর্যন্ত উঠছেন এবং
তিনি লস হবে বলে সেটি বিক্রি করছেন না, এমন পরিস্থিতি রয়েছে হাটে। এই হাটে গরু তুলনামূলকভাবে এখনও রয়েছে, হাট অনেক বড় হাট, তবে পেছন দিক থেকে অনেক গরু এরই মধ্যে খালিও হয়েছে। তবে ক্রেতা সেই তুলনায় এখন পর্যন্ত খুব একটা বাড়েনি, অর্থাৎ সকালে বৃষ্টির কারণে যেমনটা কম ছিল সেই তুলনায় এখন একটু বেড়েছে, কিন্তু গরু যেই রকমের রয়েছে সেই তুলনায় অতটা এখনও বাড়েনি। দেখা যাক, আরও যেহেতু রয়েছে আজকে রাত পর্যন্ত বিক্রির সময় পাবেন বিক্রেতারা, ফলে সামনের সময়টাতে বিক্রি হয়তো কিছুটা বাড়তেও পারে। তবে অনেকেই বলছেন যারা গরু কেনার ছিল তাদের বেশিরভাগ মানুষই গতকাল রাতের মধ্যে কিনে ফেলেছেন, ফলে গরুর একটি যে বাজার পরিস্থিতি সেটি এরই মধ্যে বোঝা গেছে। রাসেল, আপনাকে ধন্যবাদ। আমরা কি কখনো ভাবি আমাদের কোরবানি পুরোপুরি শুদ্ধ হচ্ছে কিনা? সবাই জানি সামর্থ্যবানদের জন্য কোরবানি ইসলামের অবশ্য পালনীয় বিধানগুলোর অন্যতম একটি। ইসলামী চিন্তাবিদরা বলছেন সামান্য ভুল বা অসচেতনতায় নষ্ট হতে পারে আপনার পবিত্র উদ্দেশ্য। রিয়াজ রায়হানের রিপোর্ট। এটা 1.42 দিয়ে কিনছি হাসিল সারা, মোটামুটি দামের মধ্যে আলহামদুলিল্লাহ পেয়েছি, শুকরিয়া, আল্লাহ তাআলাই মিলাই দিছে। ক্রেতারাও আসছে, তারপরে আমরা কিনেছি, মাশাআল্লাহ আমরা জিতেছি। কোরবানির পশুর হাটের পরিচিত চিত্র এটি। কেউ খুশি, কেউ বেজার, কেউ বলছেন পশু কিনে জিতেছেন, কেউ আবার যা পেয়েছেন তাতেই খুশি। খামারিরাও আসলে তারা সারা বছর কষ্ট করে গরু বড় করে, তাদের তো একটা দাবি থাকেই, আর আমরাও চেষ্টা করব যে একটা ভালো একটা কিছু করার জন্য। 2 লক্ষ টাকা 9 মন মাংস হবে, বুঝছেন? গরুর দাম, বড় গরুর দাম খুবই কম, একেবারে কম। প্রশ্ন হলো, কোরবানিতে হারা জেতার কোনো বিষয় আছে কি? ইসলামী চিন্তাবিদরা বলছেন নিয়তের উপরেই নির্ভর করে কোরবানির শুদ্ধতা। কার পশু কত বড় বা ছোট কিংবা দামি সেটি মুখ্য নয়। আর যখন লোক দেখানো প্রবণতা ন্যূনতম আচরণ পড়ে মনের কোণে, কোরবানির কোনো মূল্য নেই আল্লাহর কাছে, মনে করেন চিন্তাবিদরা। কোরবানিটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। সেই জন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের জবাহকৃত কোরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি আমার কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া পৌঁছায়। তাকওয়া হচ্ছে মনের মধ্যে আল্লাহর প্রতি যে বিশ্বাস এবং দৃঢ়তা, আল্লাহর নির্দেশ পালন করবার এবং তার যে নিষেধগুলো সেগুলো ছেড়ে দেবার যে আকাঙ্ক্ষা, যা বান্দা যখন করে এগুলো বাস্তব জীবনে আল্লাহর ইবাদত এবং মানব সেবা, তখন তিনি তাকওয়াবান হয়ে যান। পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াতে কোরবানির বিষয়টি নিয়ে আল্লাহ তার বান্দাদের প্রতি নানা নির্দেশনা দিয়েছেন, যেখানে বলা হয়েছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপার সমমূল্যের সম্পদ আছে যাদের, তাদের উপর কোরবানি ফরজ। তাই কোরবানি দিতে হবে সামর্থ্য অনুযায়ী, আর শুধুই আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে নয়। কারণ নামে কোরবানি হবে না, কোরবানি আল্লাহর নামে, আল্লাহু আকবার। কিন্তু কার পক্ষ থেকে এই কোরবানিটি দেওয়া হলো সেই জন্য ওই লিস্ট বা নামটি হয়তো অনেকে 7 জন বিভিন্ন পরিবারে রয়েছে, তো নিয়ম হলো যে তিনি দোয়া পড়বেন, দোয়া পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, এই কোরবানিটি আমার পক্ষ থেকে আপনার সন্তুষ্টির জন্য। প্রতি বছর কোরবানির সময় হলেই ভাগের বিষয়টি সামনে আসে। ইসলামী গবেষকরা বলছেন সামর্থ্যহীন মানুষ যেন বঞ্চিত না হয়, সেজন্যই ভাগের বিষয়টি ইসলামের অন্যতম সৌন্দর্য। এটি ফরজ ওয়াজিব নয়, এটি মোস্তাহাব। তবে পবিত্র কোরআনের যে আয়াত, 2টো আয়াত, সে আয়াত বিশ্লেষণ করলে এই ধরনের ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতআইমুল বাইসাল ফাকির, যে তুমি এই খাবে এবং দরিদ্রদের খাওয়াবে, যাচনাকারীকে খাওয়াবে। নগর জীবনের ব্যস্ততায় গেল কয়েক বছর ধরে চালু হয়েছে ওজন করে পশু বিক্রি। আবার অনেক ক্ষেত্রে উপস্থিতি না থেকেও শুধু টাকা দিলেই ঘরে পৌঁছে যায় কোরবানির মাংস। এটি দোষের নয়, তবে উপস্থিতি থাকলে ভালো, যেটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, বলছেন ইসলামী চিন্তাবিদরা। বর্তমান আধুনিক যুগ প্রেক্ষাপটে এগুলি আস্তে আস্তে চালু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিজের কোরবানি জবা করতেন, এমনকি নবীজি আদেশ করেছেন তার সম্মানিত স্ত্রীগণ, আমাদের আম্মাজানদেরকে, যে কোরবানি তুমি জবা না, তুমি দাঁড়িয়ে দেখবে অন্তত। তো সেই জন্য কিন্তু ক্রমান্বয়ে আমাদের জটিল থেকে জটিলতর হচ্ছে জীবন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নামী পরিবহনও আসন্ন ঈদকে সামনে রেখে নিচ্ছে অতিরিক্ত ভাড়া, দিচ্ছে নানা অজুহাত। অতিরিক্ত ভাড়া আদায় 100 থেকে 500 টাকা পর্যন্ত। আবার নিষিদ্ধ হটলাইন ব্যবসা বন্ধে অভিযান এবং আটক করেও বন্ধ করা যায়নি তাদের দৌরাত্ম্য। ঈদ সামনে রেখে বেড়েছে তাদের তৎপরতা। অনিয়ম নিয়ে প্রশ্ন উঠতেই খোদ যমুনা টিমের ওপর আক্রমণাত্মক পরিবহন ব্যবসায়ীরা। বিস্তারিত নাহিদ হোসেনকে সাথে নিয়ে মশিউর অনিকের প্রতিবেদনে।
সায়দাবাদ ও যাত্রাবাড়ি ঈদ এলেই যেখান থেকে বাড়ি ফেরার যুদ্ধ শুরু হয় হাজারো মানুষের, আর সেই সুযোগেই মাথা চারা দিয়ে ওঠে অসাধু চক্র আর যাত্রী ভোগান্তি। না তো কোম্পানি ভাড়া ন্যায্য ভাড়া যাত্রী যায়, এটা কোনো হটলাইন না, এটা কমিশন কাউন্টারের বাইরে টিকিট বিক্রি। নামি বেনামি গাড়িতে কমিশনের ভিত্তিতে যাত্রী তোলা হয় হটলাইন কাউন্টারের মাধ্যমে। নকল বাস আর যানজটে দিশেহারা পথচারী ও যাত্রীরা। কিছুদিন আগে এই অবৈধ হটলাইনের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। সেই প্রতিবেদনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক করা হয় 23 জনকে। ঘোষণা আসে নিয়মিত অভিযান চলবে, কিন্তু বাস্তবতা কতটা বদলেছে সেটাই দেখতে ফের সায়দাবাদ যাত্রাবাড়িতে যায় যমুনা টিম। দেখা যায় প্রকাশ্যেই চলছে হটলাইন টিকিট বিক্রি। একাধিক কাউন্টারে যাত্রী ডেকে ডেকে বিক্রি করা হচ্ছে টিকিট। কোন গাড়ির টিকিট? বিএমএফ হটলাইন। হ্যাঁ, এটা তো এখন আসলে সরকার গ্রেফতার করলো। ভাই শোনেন না, শোনেন। যাত্রী উঠাইতে হবে না, আপনার সাথে কথা বললে তো হবে না। এই ভাই ক্যামেরা নিয়ে প্রশ্ন করতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কয়েকজন। এক পর্যায়ে যমুনা টিমের উপরে চড়াও হওয়ার চেষ্টা করা হয়। কিছু বলছেন? উল্টাপাল্টা দেখলে কাউন্টার প্রতি প্রেশার দেয়, সবাই মিলে ফেরালে বা মানুষ যাইতে পারে না, হাহাকার যা ওরা আর মানুষের উপকার করে, আর হ্যাঁ অবৈধ জানলে আবার কাউন্টার খুলে দিচ্ছে কেন? ওনারা যে বরিশাল যাবে আর কি খুন ওটাই দিতেছে। আপনি আমাদেরকে কেন বললেন যে ধরে ফেলার জন্য? আপনি অবৈধ ওরা ধরতে গেলেন কেন পিছে পিছে? আমি দেখতে যাবো না, উনি কোন বাসে যাবেন? আপনি আজকে কয়েকদিন ধরে দেখি এই কাউন্টার ভিতরে আপনারা ঢোকেন, ঘটনা কি? পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে অবৈধ কাউন্টারের লোকেরা স্বীকার করেন হটলাইন ব্যবসা এখনো চালু রয়েছে। ভাই আমাদের থেকে যদি হটলাইনে কেউ বিক্রি করে আপনি নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ব্যানার যেগুলো আছে এগুলো ছাড়া বিক্রি করা হটলাইনের অপরাধী, ডাইরেক্ট অপরাধী। তোমার একটা ব্যানার নেই সুরমা, তোমার নাই, তুমি যে বিক্রি করো এটা অপরাধী, ডাইরেক্ট অপরাধী। এর মধ্যে আগে ধরা পড়া একটি হটলাইন কাউন্টার দাবি করে তারা এখন আর হটলাইন ব্যবসা করে না, বরং একটি নামী পরিবহনের কাউন্টার হিসেবে কাজ করছে। আপনার এখন আর হটলাইন নাই? না, এখন ইগল। টিকিট এতগুলো কেন? এগুলো আগে রয়ে গেছে, সব এখানে নিজস্ব কোনো কাউন্টার নেই না, যেগুলো আছে সব হটলাইন কাউন্টার। জি, হটলাইন তো এখন সব জায়গায় চালু। হ্যাঁ, সব চালু। এদিকে সরজমিনে দেখা যায় নামী পরিবহনের নামে কাউন্টার সাজিয়ে শুরু হয়েছে নতুন এক হটলাইন ব্যবসা। বাইরে হচ্ছে আপনার জোনাকির ব্যানার, ভেতরে হচ্ছে শ্যামলীর। আপনার কাছে জোনাকির টিকিটও নাই, শ্যামলীর টিকিটও নাই, কিন্তু ড্রয়ার ভর্তি অন্যান্য টিকিট যেগুলো আপনি আবার বলেন বেচেন না। তাহলে এই কাউন্টার চলে কিভাবে? এটা মালিকানা ভাবে চালাতে আছে। যাত্রীরা কারা বসে আছে? এটা কাদের যাত্রী? না ওনারা এখানে এসে বসছে। আপনি কোথায় যাবেন? এই কাউন্টারে এসে বসছেন কেন? এখানে কাটছি টিকিট। এখানে টিকিট কাটছেন? জি। উনি তো বলতেছে যে উনি নাকি আপনার কাছে টিকিট বিক্রি করেনি। দিছে তো 500 টাকা টিকিট 650, কিছু করার নাই, ঈদ বাজার। এর মাঝেই আসে আরেক অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায়। আগে 400 টাকা ছিল, এখন 500। কতদিন আগে বাড়াইছে? কতদিন ধরে? এই ঈদের 2-3 দিন আগে। এক নামী পরিবহনে ঢাকা থেকে মুন্সিগঞ্জ বাসের ভাড়া মাত্র 4 দিনে বেড়েছে 100 টাকা। বিভিন্ন গন্তব্যে গাড়ি ভাড়া বেশি নেওয়া হচ্ছে 100 থেকে 500 টাকা পর্যন্ত, কোথাও আরো বেশি। গাবতলী থেকে যে চারটা আছে সেই হিসেবে আমরা ভাড়া নিচ্ছি। চারটে এটা লেখা? হ্যাঁ, একটা বছর পরে কম নেই, আমরা ঈদের সময় লাস্টের সময় ভাড়া নিই। তারা দাবি করেন মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে। মালিক সমিতি থেকে নির্ধারিত করে যে ভাড়াটা আছে সেটি আমরা নিচ্ছি। তবে এমন সিদ্ধান্তের কোনো বৈধ চার্ট দেখাতে পারেননি তারা। ঈদ মৌসুমে এই ব্যবসার মূল লাভ পরিবহন ব্যবসায়ীদের, আর সেই লাভের বোঝা গিয়ে পড়ছে সাধারণ যাত্রীদের কাঁধে। রাতমহলাই ঈদ আর মাত্র কিছুক্ষণ পরেই যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সাধারণ মানুষ এই সায়দাবাদ যাত্রাবাড়ি করিডোরে, তখনই হটলাইন আতঙ্ক থেকে শুরু করে নানাবিধ যে সমস্ত যাত্রী ভোগান্তি সেগুলো কিন্তু এখনও চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যর্থ হয়েছেন তার নির্মূলে। এখন প্রশ্ন হচ্ছে, এই শেষ সময় বাড়ি ফেরা মানুষদের নিরাপদে বাড়ি ফেরার দায়িত্ব নেবে কে? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকালে ঈদ জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন মুসল্লিরা। মুসলিমদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পবিত্র আল আকসায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল, আল্লাহর কাছে বিশ্ব শান্তি আর মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। আমরা কেবল প্রার্থনা করতে পারি মুসলিম বিশ্বের ঐক্য আর শান্তির জন্য। আমরা আর যুদ্ধ চাই না। মুসলিম হিসেবে আমার বিশ্বাস যে পরিস্থিতি ভালো হবে। জানি না ইরান ও গাজার মানুষ আমাদের মতো উদযাপন করতে পারছে কিনা। আমরা চাই সমগ্র মুসলিম বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হোক। ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও মিশরেও। শিয়া প্রধান দেশ ইরানে ঈদের প্রধান জামাত হয় রাজধানী তেহরানে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক, লেবাননেও ঈদের জামাতে দেখা যায় ধর্মপ্রাণ মুসলমানদের ঢল। নামাজের পর আল্লাহর সন্তুষ্টি আশায় পশু কোরবানি দেন মুসল্লিরা, মাংস বিতরণ করেন দরিদ্রদের মাঝে। মধ্যপ্রাচ্যের সাথে মিলিয়ে পাকিস্তানেও ঈদুল আজহা পালিত হচ্ছে আজ। জামাতে ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানি দেন মুসল্লিরা। আল্লাহর প্রতি শুকরিয়া, তিনি আমাদের কোরবানির তৌফিক দিয়েছেন। যারা কোরবানি দিচ্ছেন সবার প্রতি আহ্বান, গরিবদের প্রাপ্য অংশ তাদের দিন। সমগ্র ভারতে না হলেও জম্মু কাশ্মীরে পালিত হচ্ছে ঈদুল আজহা। শ্রীনগরের গ্র্যান্ড মসজিদে বড় জামাতের অনুমতি দেয়া হয়নি, তবে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ছিল উপচে পড়া ভিড়। ঈদুল আজহা কেবল পশু কোরবানির জন্য নয়, বরং প্রকৃত ত্যাগের শিক্ষা হলো আমাদের খারাপ আকাঙ্ক্ষা ও স্বার্থপরতা ত্যাগ করা, অহংকার দূর করা। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। পশ্চিমা দেশগুলোতেও ঈদুল আজহা আজ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।